This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা কথা মনে হচ্ছিল জানেন তো, বাংলাদেশের কোনো আজ নেই, মানে 22শে শ্রাবণ নেই, কিন্তু কাল রয়েছে, 23শে শ্রাবণ রয়েছে। আগামীকাল প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের মানুষ আগামী বছর থেকে 22শে শ্রাবণ পালন করবেন কিনা সেটা কিন্তু নির্ভর করবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে তার উপর। মুক্তিযুদ্ধে জেতার পর রাওয়ালপিন্ডির জেল থেকে মুক্তি পেয়ে লন্ডনে গেছিলেন শেখ মুজিব, আর তারপর 1972 সালের 8ই জানুয়ারি ঢাকায় ফিরেছিলেন তিনি। কাল 8ই আগস্ট প্যারিসে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ঢাকায় ফিরছেন মোহাম্মদ ইউনূস। এতদিন বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের তারিখ ছিল 8ই জানুয়ারি, এবার থেকে তা 8ই আগস্ট যদি হয়ে যায় তার মানে অবাক হওয়ার কিছু থাকবে না, জানেন তো। কাল আবার রাত 8টায় শপথও নেবেন ইউনূস। বাংলাদেশের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, মানে এই পরপর ঘটনা পরম্পরাগুলোকে খেয়াল করতে গিয়ে বাংলাদেশে প্রত্যেকটা অভ্যুত্থানের পরেই কি নতুন শাসক বিদেশ থেকে আসেন নাকি? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের যে অভিযোগ শেখ হাসিনা সরকার এনেছিল সেটা খারিজ হয়ে গেছে। এটাই মোহাম্মদ ইউনূসের পক্ষে একমাত্র স্বস্তির খবর, কারণ তাকে অন্তর্বর্তী সরকার চালানোর জন্য যে টিম দেওয়া হয়েছে সেটা তো খুব স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। অবশ্য সেটা তার আর তার দেশের ব্যাপার। মোহাম্মদ ইউনূস তার প্রবাস থেকে প্রথম বার্তাতেই বলেছেন তাদের কোনো ভুলের কারণে যেন বিজয় না হাতছাড়া হয়। একজনের কথা আমরা ছোটোবেলার থেকে পড়ছিলাম, জানেন তো, তখন এই কাগজে ধারাবাহিক হিসেবে বেরোতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। বাঘা সিদ্দিকীর লেখা, কমান্ডার কাদের সিদ্দিকী, মুক্তিযুদ্ধের কমান্ডার, যিনি টাইগার সিদ্দিকী, বাঘা সিদ্দিকী নামে বিখ্যাত, তিনিও কিন্তু ইউনূসকে শান্তি ফেরানোয় মন দিতে বলেছেন। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মনে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি, এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব, এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি। এবার রাজনীতিতে প্রাক্তন হয়ে গেলে কি হয় সেটা আপনারা মোটামুটি জানেন, এই অভিজ্ঞতা আপনাদের আছে। শেখ হাসিনা তিনি আপাতত তো প্রাক্তন, এবং তিনি নাকি আর রাজনীতিতে আগ্রহী নন, তার ছেলে জয় জানিয়ে দিয়েছেন। 17 বছর জেল যাপনের পর মুক্তি পেয়ে আজই আবার প্রথম প্রকাশ্যে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার একটা ভিডিও নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রচার করা হচ্ছে, সেখানে খালেদা জিয়াও কিন্তু এই ধ্বংস, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, ভালোবাসা আর শান্তিপূর্ণ সমাজ গড়ার কথা বলেছেন। তার মানে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান নয়, বাংলাদেশের নৈরাজ্যের ছবিটাই যে বহির্বিশ্বের কাছে ফুটে উঠছে এটাই সবাই মনে করছেন। খালেদা জিয়ার কাছেও সেই খবর পৌঁছে গেছে। আর খালেদা জিয়াকে দেখে বহির্বিশ্বের কি প্রতিক্রিয়া? পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন তাকে যতটা অশক্ত লাগলো তাতে আর রাজনীতির ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে টানবেন কে? খালেদার পুত্র তারেক রহমান, তিনি বিদেশে রয়েছেন, তিনিই বিএনপির কর্ণধার। তারেক শিগগিরই দেশে ফিরতে পারেন, কিন্তু বাংলাদেশকে যে অবস্থায় ছেড়ে গেছিলেন তারেক ফিরে এসে কি সেই বাংলাদেশই পাবেন? না। এর আগে যখন বিএনপি সরকার ছিল তখন জামাত সরকারের শরিক ছিল, কিন্তু সাবডিউড। আর এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত আর অন্তঃসলীলা নয়, তারা প্রকাশ্যে এসছে, এবং তাদের উপস্থিতিটা এতটাই প্রকট হয়ে গেছে যে ছাত্রকুল অন্তরালে চলে গেছে। অন্তর্বর্তী সরকারের যে মন্ত্রীদের তালিকাটা প্রকাশ পাওয়া গেছে তাতেও কিন্তু জামাত নেতাদের অপছন্দ হওয়ার খুব একটা কারণ আছে বলে মনে হচ্ছে না। তবে সেটা
এগেইন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা, নিজেদের কড়াইয়ে তারা যত খুশি দুধ ফোটাক, সেটা উথলে আপনার আমার পায়ে না পড়লেই হলো। পদ্মার ওপারে শোষণমুক্ত সমাজ গড়ে উঠলে আমাদের ভালোই লাগবে, আমরা চাই, আমরা এটাও চাই, ওই বললাম তাজা রক্ত ব্যর্থ যেন না হয়। কিন্তু সমস্যা হচ্ছে জলপাইগুড়ির মানিকগঞ্জ থানার সাতকুরায় সীমান্তের ওপারে তো স্বর্গীয় দৃশ্য চোখে পড়ছে। এমন অসাধারণ বিপ্লব হয়েছে যে হাজার হাজার অসহায় মানুষ ভারতে প্রবেশ করার জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে রয়েছেন, তাদের রুখে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। দেখুন, ছাত্র বিপ্লবের সময় একটা স্লোগান শুনেছিলাম, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। স্লোগানকারীরা বোধহয় খেয়াল করেননি গোটা বাংলাদেশেরই মামার বাড়ি হচ্ছে ভারত, কারণ ভারত থেকেই তো পূর্ব পাকিস্তানের সৃষ্টি, আবার পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মেও তো ভারতই ধাইমার কাজটা করেছে। তবে যারা জাতির পিতাকেই মানছে না, তারা মামা বাড়িকে মানবে এই আশা করাটা একটু বাড়াবাড়ি না? তাই ছেড়ে দিন। কিন্তু দেশের সংখ্যালঘু মানুষকে তাড়াতাড়ি মামাতো ভাই বোন বানিয়ে দেশ ছাড়তে বাধ্য করার মধ্যে জামাতের কোন ফ্যামিলি প্ল্যানিং কাজ করছে সেটা বুঝতে পারছেন কি? তাও মানলাম যে সংখ্যালঘু আওয়ামী লীগ সমর্থকরা এরা না হয় দুশ্মন, কিন্তু বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সোনার চাঁদেরা তো তার মানে আপন, যাদের জেল ভেঙে বের করা হয়েছে, কিংবা রোহিঙ্গা শিবিরের ওই 10 লক্ষ মানুষ যাদের শিবির ওখানে ছিল, সারাক্ষণ সেনা দিয়ে ঘিরে রাখা হতো, এখন সেই শিবিরটা অরক্ষিত রেখে খুলে দেওয়া হয়েছে, আগল খুলে দেওয়া হয়েছে, যেখানে খুশি চলে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদেরও কি ভারতে চালান করার পরিকল্পনা রয়েছে? কেন? বয়কট ইন্ডিয়া স্লোগান তো 3 বছর ধরে শুনছি, এই ক্ষেত্রেও বয়কট ইন্ডিয়া হচ্ছে না কেন? কেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে দিনরাত এক করে সীমান্ত পাহারা দিতে হচ্ছে, যাতে ওই জামাতের বা ওই বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজন তারা সীমান্ত পার করে যে কোনো মুহূর্তে ভারতে ঢুকে নাশকতা না করতে পারে, যেন ওই রোহিঙ্গারা সীমান্ত পার করে ভারতের অর্থনীতিকে তছনছ করে না দিতে পারে। সবাইকে তারা ফেরত পাঠিয়ে দেবেন ঠিক করেছেন নাকি? তাহলে থাকবেন কে? এটাই হচ্ছে, মানে আপন লোককেও পাঠাচ্ছেন, যাকে দুশ্মন মনে করছেন তাকেও পাঠাচ্ছেন। এই ক্ষেত্রেও কি সিলেক্টিভ পারমিয়েবিলিটি নাকি? বাছাই করা লোকজনকেই কি ভারতে পাঠানোর পরিকল্পনা হচ্ছে? শান্তি কবে আদৌ ফিরবে? ওপারের অশান্তির সঙ্গে মিশে রয়েছে এপারের অনেক আশঙ্কা, অনেক দুশ্চিন্তা। এটা জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুরা সীমান্তের ছবি। সীমান্তের ওপারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। বুধবার দুপুরে এভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা হয়েছে। বিভিন্ন সীমান্তের মতো এখানেও অবৈধ অনুপ্রবেশ রুখে দিয়েছে বিএসএফ। কিন্তু এই বিরাট ভিড়ের মধ্যে কতজন জঙ্গি আর কতজনই বা রোহিঙ্গা, চিন্তা তো বাড়ছে। শেখ হাসিনার সরকারের সময় চট্টগ্রামের বহু শিবিরে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছিল একাধিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। একাধিক অশান্তির ঘটনায় প্রকাশ্যে এসেছে জঙ্গিদের সেই উপস্থিতি। সীমান্তের পাশাপাশি মেঘালয়ের ডাউকি, বরাক উপত্যকার কয়েকটি সীমান্ত, পশ্চিমবঙ্গের কোচবিহার ও সুন্দরবনের জলপথ গোয়েন্দাদের আশঙ্কার তালিকায় শীর্ষে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে সেনা, অসম রাইফেলস, এসএসবিকে। মায়ানমার এবং নেপাল সীমান্তেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিনও কুষ্টিয়া জেল থেকে বন্দি পালানোর খবর পাওয়া গেছে। খাওয়া দাওয়ার মুহূর্তে ওই মুহূর্তেই আপনার মানে কারাবন্দি প্রায় 150 আসামি একত্রিত হয়ে দিল্লির দিকে চলে আসে এবং ট্রেন গেট ধাক্কা দিয়ে ওরা বাঁকা করে। এরা কিন্তু কেউ রাজনৈতিক বন্দী নয়, এদের সন্ত্রাসবাদ বা মৌলবাদের অভিযোগে বন্দী করা, তাদেরও জেল থেকে ছেড়ে দেওয়া। এই বিরাট একটা বহুলাংশের মানুষ যারা কিন্তু ভেরি ওয়েল ট্রেন্ড, তারা যেরকমভাবে বেরিয়ে আসছে, রোহিঙ্গারা যেরকমভাবে আবার অ্যাক্টিভ হয়ে উঠছে, এটা ভারতের সার্বিকভাবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তার ব্যাপার। কাজে লাগাবে, একদম কাজে লাগাবে। এখন ওরা একটা কাজে লাগে আরও অনুপ্রবেশ ঘটিয়ে আরও কিছু অনিষ্ট করার চেষ্টা করবে। ভারত যে গভর্নমেন্টটা হতে চলেছে, সেই গভর্নমেন্ট যদি ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক না থাকে, তাহলে ওরা ওদেরকে প্রশ্রয় দেবে। প্রশ্রয় দিলে ভারতবর্ষের পক্ষে তো বিপদের সম্ভাবনা আছেই। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, বাংলাদেশের কট্টর ইসলামিক মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলির নেতা এবং সদস্যরা বিমান যাত্রা এড়িয়ে নেপালের রাস্তা ধরে চিকেন স্নেক অথবা বিহার হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারে। মায়ানমার চীন সীমান্তে ক্যাম্প করে থাকা একাধিক জঙ্গি গোষ্ঠী নতুন ডেরা তৈরি করতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে পারে।
উলফা, গারো জঙ্গি থেকে শুরু করে কেএলও, উত্তর পূর্ব ভারতের একাধিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে পৌঁছে সংগঠন অপারেটের সুযোগ নিতে পারে। গোয়েন্দাদের আশঙ্কা, চীনের মদতে অরুণাচল, মণিপুর, মায়ানমার, মিজোরাম এবং নাগাল্যান্ড সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে জঙ্গি গোষ্ঠীগুলো। গোয়েন্দারা মনে করছেন মণিপুরের কুকি জঙ্গিরাও আস্তানা তৈরি করতে পারে বাংলাদেশে। লুকিয়ে থাকা কেএলওর মতো শক্তিগুলো ফের সক্রিয় হওয়ার চেষ্টা করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কেএলও তো সবসময় একটা আলাদা স্টেট, আলাদা রাষ্ট্র করার পক্ষে, আলফাও তাই। তো এদের উৎসাহিত হবে, এদের উৎসাহিত হলে ভারতবর্ষের পক্ষে সমূহ বিপদ। ভারত ও বাংলাদেশের সীমান্ত, যার মধ্যে একটা বড় অংশ পশ্চিমবঙ্গের অংশ, মোট 1004 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 1000 কিলোমিটার ফেন্সিংবিহীন সীমান্ত রয়েছে, যার সুরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ করাই আপাতত একমাত্র লক্ষ্য। পেট্রাপোল, হিলি, গেদে কিংবা ফুলবাড়ি সীমান্তের বিস্তীর্ণ এলাকার কাঁটাতার নেই। এসব এলাকায় নজরদারির জন্য ড্রোন, নাইট ভিশন ক্যামেরার পাশাপাশি সীমান্ত পারের বাসিন্দাদেরও সচেতন করছেন বিএসএফ আধিকারিকরা। না, এখান থেকে কিন্তু কেউ আমরা নজরে পড়িনি, আমরা দেখুন, আর কেউ বলতেও পারবে না মনে হয়। কাঁটাতার দেওয়ার সমস্যা নেই, বিএসএফ স্ট্রংভাবে ডিউটি করে সব, কেউ মানে একটা সুজ পরিমাণ কেউ যাতায়াত করতে পারে।